লোকসভা ভোটের ঢাকে কাঠি বাজিয়ে বঙ্গ সফরে দুদিন রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল আরামবাগে তার সভা এবং আজকে কৃষ্ণনগরের সভা, সেখানে তার বক্তৃতা অত্যন্ত খুঁটিয়ে দেখলাম, শুনলাম, বারবার করে চোখ বুজে অনুধাবন করার চেষ্টা করলাম এবং তার সাথে সাথে তার বিভিন্ন যে গতিবিধি এবারের বঙ্গ সফরে হলো সেটাকেও খুঁটিয়ে বোঝার চেষ্টা করলাম। এবং এই সামগ্রিক যে সফরটা রয়েছে, এই সফরে তিনটি গোপন বৈঠক বলা যেতে পারে, সেই তিনটি মিটিং এবং 8টি পয়েন্ট আমার মনে হয়েছে খুব সিগনিফিক্যান্ট। এবার বাংলা নিয়ে যে কতখানি সিরিয়াস এবং বাংলার জন্য যে বড় কিছু ধামাকা হতে চলেছে, বাংলায় যে যে আশাটা নিয়ে এখানকার দুর্নীতি বিরোধী মানুষজন অপেক্ষায় আছেন, সেটা নিয়ে যে বড় সড়ো পদক্ষেপ হতে চলেছে, তার প্রতিটি ছত্রে, প্রতিটি কথায়, প্রতিটি বৈঠকে কার্যত সেটা নিশ্চিত করে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার ফলে আগামী দিনে নবান্ন এবং এই রাজ্যের শাসক দল তাদের যে কতখানি ভুগতে হবে সেই ইঙ্গিতটাও কিন্তু স্পষ্ট হয়ে গেল। কোন 3 বৈঠকের কথা বলছি, কোন 8 পয়েন্টের কথা বলেছি, অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, নরেন্দ্র মোদীর বৈঠক অনেকেই আপনারা দেখেছেন এবং সেই বৈঠকে নিশ্চয়ই তার বক্তব্যগুলো শুনেছেন। 2021 থেকে তার এবারের বক্তব্য, সেটার পার্থক্যটা নিশ্চয়ই অনেকটাই বুঝেছেন। তাহলে আমি আমার মতো করে সেখান থেকে 8খানা পয়েন্ট তুলে কথা বলবো, কিন্তু তার আগে 3খানা বৈঠকের কথা বলবো যে বৈঠকগুলো আমার মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বৈঠক নিয়ে ঝড় উঠছে, অবশ্যই দিদি মোদি মিটিং, সেখানে কি হয়ে গেল সেটিং, এই নিয়ে কথা, সেটা নিয়ে আমি পরে কথা বলছি, সেই ব্যাখ্যাটা নিয়ে পরে আসছি। কিন্তু প্রথমে যে বৈঠকটার দিকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর দিতে বলবো, সেটা হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। মিনিট 15 একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন, গতকাল এই রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন রাজভবনে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, বেরিয়ে আসেন, একটু হাসি হাসি মুখ করার চেষ্টা করেন সাংবাদিক বৈঠকে এবং সেখানে বলেন যে কোনো রাজনীতির কথা হয়নি, তিনি প্রোটোকল মেনটেন করতে এসেছিলেন। সেই নিয়ে অনেক জল্পনা চলছে, কিন্তু একটা কথা ভালো করে লক্ষ্য করে দেখুন, কালকে রাত্রে কিন্তু প্রধানমন্ত্রীর সেইভাবে কোনো কর্মসূচি ছিল না। অর্থাৎ এই বৈঠকে তিনি কিন্তু আরামসেই তার দলীয় নেতাদের, এখানে যারা রাজনীতিটা করছেন, সেটা শুভেন্দু অধিকারী হতে পারেন, সুকান্ত মজুমদার হতে পারেন, বা অন্যান্য যারা রয়েছেন, যারা কেন্দ্রীয় পর্যবেক্ষকও রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু বৈঠক করতে পারতেন, এখানকার বাংলা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারতেন। সেসব কিচ্ছু করেননি। তিনি কনসেন্ট্রেট করেছেন কোথায়? তিনি কনসেন্ট্রেট করেছেন রাজ্যপালের সঙ্গে 15 মিনিটের একটা বৈঠকে এবং নিশ্চিতভাবে তারপর তিনি কিন্তু চোখ বুজে ঘুমননি, তিনি বসেছিলেন না, তিনি সেই বৈঠকের নির্যাস নিয়ে নিশ্চিতভাবে কাজ করেছেন। দেখুন, রাজ্যের বিভিন্ন পরিস্থিতিতে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি কিন্তু তপ্ত হয়ে আছে এবং বারেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু দিল্লি ছুটছেন, তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন, অমিত শাহের ইনস্ট্রাকশন অনুযায়ী বেশ কিছু এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে এইরকম একটা বৈঠক, ইম্প্যাক্টফুল বৈঠক এই প্রথম তার হলো এবং নিঃসন্দেহে সেখানে সন্দেশখালী সহ রাজ্যের যে বিভিন্ন আইন শৃঙ্খলাজনিত ব্যবস্থা রয়েছে, শাসক দলের ব্যবস্থা রয়েছে, সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে বৈঠক হয়েছে এবং তারপরই যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে সেই সংক্রান্ত ফাইল, সেই সংক্রান্ত ডিটেল, সেগুলো কিন্তু স্টাডি করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী। এবং এই বৈঠকে কিন্তু রাজ্যে আগামী দিনে একটা বড় সড়ো কিছু ধামাকা হতে চলছে, তার কিন্তু ইঙ্গিতটা কিন্তু ছত্রে ছত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে। এই বৈঠকের পর সেকেন্ড যে বৈঠকটার কথা আমি অবশ্যই করে বলবো, সেই বৈঠকটি হচ্ছে আজকে প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে কিন্তু এই ছবিটি পোস্ট করেছেন এবং সেখানে বলেছেন যে এখানকার যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী এবং এখানকার যিনি রাজ্য সভাপতি রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার, তাদের সঙ্গে একান্তে তিনি বৈঠক করেছেন। নিজেই সেই ছবিটা কিন্তু তিনি পোস্ট করেছেন। এখন সুকান্তবাবু বা শুভেন্দুবাবুরা এই নিয়ে নিশ্চিতভাবে কথা বলছেন যে কি হয়েছে, কি আলোচনা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এখানে কি, তিনি ভেতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হয়তো একরকম কথা বলেন, বাইরে এসে বাংলায় ঠিক কী কথা বলেন, তার সমস্ত কিছু ডিটেলস তুলে ধরেছেন এবং বাংলার অবস্থা নিয়ে তিনি কথা বলেছেন। কিন্তু একটা জিনিস এখানে দেখুন, যেটা আমার খুব ভালো লাগছে, যেটা এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেদিনকে কৌস্তব বাগচির জয়েনিং হলো, সেদিনকে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার একে অপরকে কিন্তু উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, দুজনে পাশাপাশি থেকে কিন্তু কৌস্তব বাগচিকে জয়েন করাচ্ছেন। অর্থাৎ একটা বার্তা কোথাও বঙ্গ বিজেপিতে ছড়িয়ে পড়ছিল যে একটা টাসেল আছে, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে একটা টাসেল আছে এবং সেই টাসেলটা থাকাটা খুব স্বাভাবিক, এটাই সকলে বলার চেষ্টা করছিল, এমনকি তৃণমূলের তরফ থেকেও ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল।
যে এই রাজ্যে যদি ক্ষমতায় আসে, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে মুখ্যমন্ত্রী কে হবে? এখন যিনি বিরোধী দলনেতা আছেন তিনি, না যিনি রাজ্য সভাপতি আছেন তিনি? একজন বিজেপির সঙ্গের কাছের লোক, আদি নেতা, আর একজন এসছেন অন্য দল থেকে। ফলে এই যে হাওয়াটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা, কোথাও গিয়ে একটা কর্মীদের স্প্লিট করে দেওয়ার চেষ্টা, সেইটা কিন্তু আপ্রাণভাবে হয়েছে। এবং শাসক দল খুব স্বাভাবিকভাবে রাজনীতি করতে এসছে, তারা এই জিনিসটা করবেই। কিন্তু সেটাতে বিজেপির কর্মীরা, নিচুতলার কর্মীরা প্রভাবিত হতে শুরু করেছিলেন। আজকে এরা দুজন যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বার্তাটা দিচ্ছেন, এবং এখানে ছবিটা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন। প্রধানমন্ত্রী কথা বলছেন, দুজনে পাশাপাশি বসে আছে, কোথাও কোনো বিচ্ছেদ, কোথাও কোনো দুজনের মধ্যে তফাৎ রয়েছে, কোথাও কোনো ইগোর লড়াই রয়েছে, ছবিটা দেখে বোঝা যাচ্ছে। একটা একটা জায়গায় আপনি মুখোশ পরে থাকতে পারেন, সব জায়গায় সেটা সম্ভব নয়। এবং এই যে একসঙ্গে লড়ার বার্তাটা, কর্মীদের আনডিভাইডেড থাকতে হবে, এই তৃণমূলকে হারাতে গেলে কোনো উপদল থাকলে হবে না, সেটা কিন্তু দুই শীর্ষ নেতা দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। এবং অবভিয়াসলি কালকে রাত্রে যেখানে বৈঠক হলো না, যেখানে অনেক কথা বলার ছিল তাদের, সেখানে কিন্তু আলাদা করে আজকে কৃষ্ণনগরে গিয়ে তিনি বলে এলেন, বাংলা চিত্রটা তুলে ধরলেন। ফলে সেই অনুযায়ী যে বাংলাতে বড় কিছু হবে, সেটা নিয়েও কিন্তু নিঃসন্দেহে থাকা যায়। এরপরে তৃতীয় যে বৈঠকটার কথা বলবো, সেটা হচ্ছে শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী। তার সঙ্গেও কিন্তু কৃষ্ণনগরের সবার যে পিছনে একটা ছোট অস্থায়ী রুম বানানো হয়েছিল, সেখানেও তিনি আলাদা করে কথা বলেছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই জল্পনা উঠছে যে ভোটের আগেই কি সিএএ ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এই নিয়ে কিন্তু প্রভিশন আছে এবং এই নিয়ে কথাবার্তা চলছে। সিএএ ইমপ্লিমেন্ট হয়ে যাওয়া মানে একদিকে যেভাবে মতুয়া ভোট রয়েছে, সেই ভোটটা যেরকম কনসলিডেট হবে, তার পাশাপাশি কিন্তু এইটাকে নিয়ে এই রাজ্যের শাসক দল অনেক রকম রাজনীতি করতে পারে। এবং সেই জায়গায় এই মুহূর্তে সিএএ আন্দোলনের যিনি মুখ বাংলায় বলা যেতে পারে, সেই শান্তনু ঠাকুরকে আলাদা করে সময় দেওয়া, তার সঙ্গে আলাদা করে বৈঠক করা, এটাও কিন্তু খুব খুব সিগনিফিকেন্ট। কিন্তু এইসবের মাঝখানেও আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, যেটা আমি বলবো বেসিক্যালি যে 8খানা পয়েন্ট আমার যেটা মনে হয়েছে। দেখুন, 2021-এ এসে আমরা নরেন্দ্র মোদী সহ বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আসছিলেন, তাদের মুখে কিন্তু বারবার একটা শব্দ শুনছিলাম, দিদি ও দিদি। সেটার মধ্যে হয়তো সেইভাবে কোনো আক্রমণাত্মক বস্তু ছিল না, কিন্তু একটা ব্যঙ্গাত্মক যে ভাব ছিল, যে এবার আপনাকে দেখে নেব। সেটা এই রাজ্যের মহিলা ভোটকে যে নিঃসন্দেহে প্রভাবিত করেছে, তার ফলটা কিন্তু বিজেপি বুঝেছে। এবং তার ফলে দেখুন, 2খানা মিটিং হলো, সেখানে কিন্তু কোনো ব্যক্তিগত আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি গেলেন না, বরং তাকে সিএম দিদি এই যে কথাটা বলছেন, একটা রেসপেক্টফুল জায়গায় রাখছেন। এখানকার বাংলার মানুষের একটা দ্বিচারিতা আছে, অনেকেই চিৎকার ছটফট করেন না কেন এখানে 355 356 হয়। তারা যারা বলেন, তারা একবারও ভোটের সময় মনে রাখেন না? এখানকার মুখ্যমন্ত্রী অশ্লীল গালাগাল করলেও তারা চুপ করে থাকেন। সেটা ঠিক আছে, প্রধানমন্ত্রীকে বলেছে তো কী হয়েছে, বেশ করেছে বলেছে। কিন্তু এই দিদি ও দিদি এই ধরনের আক্রমণ বললি, তাদের মধ্যে আবার বিবেক জাগ্রত হয়ে ওঠে। তো যাই হোক, সেই জায়গাটা কিন্তু মাথায় রেখেছেন। যশ্বিন দেশে যদাচারও, বাংলায় এসছেন, বাংলার মতো করেই কিন্তু ব্যাপারটাকে করতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর পয়েন্টটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যেটা অনেকেই আবার বলছেন ওই তো সেটিং আছে সেই জন্য বলেনি। কিন্তু দেখুন, এই যে পিসি ভাইপো নেক্সাস, যেটা 2021-এ কার্যত ঝড় তুলে দেওয়া হয়েছিল, সেইভাবে কিন্তু কথা বলা হলো না এটা নিয়ে। কেন কথা বললেন না এটা নিয়ে? তখন 2021-এ কিন্তু বিজেপির হাতে এই কাটমানি আর পিসি ভাইপোর সন্ত্রাস এই ছাড়া কিন্তু কোনো পয়েন্ট ছিল না। কিন্তু এখন যেভাবে দুর্নীতি সামনে এসেছে, এই নির্বাচনের প্রচার যত উত্তাপ বাড়বে, যত সেটা উত্তুঙ্গ জায়গায় যাবে, তখন সেই জায়গাটা বুঝতে পারবেন সেই দুর্নীতি নিয়ে কিন্তু কথা বলা হবে। এবং এই জায়গা থেকে কিন্তু কখনই পিসি ভাইপোটা আর অতখানি ইম্পর্টেন্ট নয়, তার থেকেও কিন্তু ইম্পর্ট্যান্ট ইস্যু পেয়ে গেছে বাংলার জন্য। এবং যাতে করে বাংলার ভোট ব্যাংকটা কিন্তু পুরোপুরি গেরুয়া শিবিরের দিকে কনসলিডেট হবে। এর পাশাপাশি মহিলা ভোটারদের সন্দেশখালী ইস্যুর পর বাংলার মা বোনেরা কিন্তু এই শাসকের আন্ডারে ছটফট করছেন। তারা বুঝতে পারছেন যে এই শাসকের আন্ডারে তাদের মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু হবে। এটা যে কতখানি ভয়ঙ্কর ইস্যু, এটা যে কতখানি জ্বলন্ত ইস্যু, সেই জায়গাটাই কিন্তু তুলে দিলেন। অনেকেই মানে বিশেষ করে আমি তৃণমূলের কথা বলবো, তারা হাতরাস উন্নাও নিয়ে কথা বলবেন। এখানে তথাগতবাবুর একটি আমি টুইট দেখছিলাম, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে বিষয়টি এবং আমি সম্পূর্ণ সহমত তার সঙ্গে। তথাগতবাবু যেটা টুইটে লিখেছেন, তিনি বলেছেন যে হাতি ইকুয়াল টু জন্তু, ইঁদুর ইকুয়াল টু জন্তু। এই ইকুয়েশন থেকে আমরা ধরে নিতে পারি হাতি ইকুয়াল টু ইঁদুর। এইভাবেই হাতরাস উন্নাওয়ের সঙ্গে সন্দেশখালীকে মিশিয়ে দেওয়া হচ্ছে। নিশ্চয়
নিঃসন্দেহে হাতরস বা উন্নয়নে যেটা হয়েছে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়, সেই নিয়ে অবশ্যই কথা বলার জায়গা রয়েছে। কিন্তু ঘামাচির সঙ্গে একটা পরমাণু বিস্ফোরণের যতখানি ডিফারেন্স, সন্দেশখালির সঙ্গে হাতরস উন্নয়নেরও কিন্তু সেই রকমই ডিফারেন্স। একটা সংগঠিত অপরাধ হচ্ছে এবং প্রশাসনের মদতে, পুলিশের সাহায্য নিয়ে সেই অপরাধটা হচ্ছে, এবং একটা বিস্তীর্ণ অঞ্চলের মা বোনেদের মান, সম্ভ্রম, ইজ্জত সমস্ত কিছু নিয়ে কথা বলেছে। এই জায়গাটা যে কতখানি ভয়ঙ্কর সেটা কিন্তু প্রধানমন্ত্রী বুঝছেন, এবং সেই জন্য খুব কনসিয়াসলি তিনি বার্তা দিচ্ছেন যে এরা যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ তো কিছু করার নেই, এদের ক্ষমতাটা উল্টাতে হবে এবং সেখানে সাহস করে আপনাদেরই এগিয়ে আসতে হবে। আমি সমস্ত প্রভিশন করে দেবো যাতে আপনারা নির্ভয়ে নিজের ভোটটা নিজে দিতে পারেন এবং আপনার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারেন, কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে, বিদ্রোহটা আপনাদেরই করতে হবে, কেননা এটা আপনাদের প্রশ্ন। এই জায়গাটা উস্কে দেওয়াটা এটা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট। এর পাশাপাশি আর একটা যেটা দেখলাম, যেটা কার্যত আমি বলবো একটা বড় টার্ন অ্যারাউন্ড, সেটা হচ্ছে মুসলিম মা বোনেদের প্রতিও বার্তা দেওয়া। কোথাও গিয়ে এই রাজ্যের সরকার, এই রাজ্যের শাসক দল একটা বার্তা ছড়িয়ে দেয়, বিজেপি মানেই মুসলিম বিরোধী। দীর্ঘদিন ধরে শুভেন্দুবাবু কিন্তু একটা কথা বলে আসছিলেন যে যারা রাষ্ট্রবাদী মুসলমান তাদের সঙ্গে কোনো সমস্যা নেই, তারা ভারতের আদিবাসী এবং তাদের সঙ্গেই কিন্তু বিজেপি আছে। যখন উন্নয়ন করা হয়, যখন মানুষকে পরিষেবা দেওয়া হয়, তখন কিন্তু কে হিন্দু কে মুসলমান প্রধানমন্ত্রী দেখেন না। কিন্তু যারা সে যে জাতেরই হোক, ভারতবর্ষের খাবে, ভারতবর্ষেই সব কিছু করবে আর ভারতবর্ষকে গালাগাল দেবে, তাদের মতেই রেয়াত করা যাবে না। এবার সেই কথাটা শুভেন্দুবাবু যখন বলছেন তার নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্ব আছে, কিন্তু সেটা যখন দেশের প্রধানমন্ত্রী এসে বলছেন তার গুরুত্ব কিন্তু বেশ কয়েক গুণ বেড়ে যাচ্ছে। আর সেই জায়গাটাই কিন্তু তাদেরকে বার্তা দেওয়া হলো। অর্থাৎ ডেফিনেটলি এই কথা বলার পরে আমি বলছি না যে মুসলিম ভোট ব্যাংক দলে দলে বিজেপিকে ভোট দিতে শুরু করবে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী এসে যখন সেই ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করছেন, যেখানে তাদের সম্বন্ধে ভুল বার্তা দেওয়া আছে, সেইটা কিন্তু আগামী দিনে যথেষ্ট রকম ডিভিডেন্ড দেবে। এবং সেই জায়গা থেকে যেটাকে একদম কি বলবো ডিভিডেন্ড ভোট ব্যাংক করে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেখানে নিঃসন্দেহ কিছুটা হলেও চিরফাট তো আসবেই। সেটা কিন্তু একটা বড় বদল আমি বলবো। এবং আরেকটা কথা কিছুদিন আগে অবধি বলা হচ্ছিল যে 35 আসন, অমিত শাহ এসেও সেই কথাটা বলেছিলেন। এবারে প্রধানমন্ত্রী এসে কিন্তু বলে দিলেন সব আসন লক্ষ্য, একদম মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। অর্থাৎ কোথাও গিয়ে একটা বার্তা দেওয়া হচ্ছিল যেসব আসনগুলো সংখ্যালঘু অধ্যুষিত এবং যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, সেই সব আসনে হয়তো বিজেপি অতটা কনসেন্ট্রেট করবে না, কেননা সেখানে জেতার সম্ভাবনা কম আছে। কিন্তু না, আজ না হলে কাল সেখানেও জয় চায়। সব জায়গায় যদি উন্নয়ন করতে হয় সেখান থেকে কমল প্রতীকেই জেতাতে হবে প্রার্থীকে। এই বার্তাটা কিন্তু ছড়িয়ে দিলেন 42-42। অর্থাৎ যে কথাটা এতদিন তৃণমূলের মুখে হতো, তারাই ভেবে রেখেছিল যে হিন্দু ভোটের একটা বড় অংশ আমাদের সঙ্গে আছে, আমাদের মুসলিম ভোটটা পুরোটাই আমাদের সঙ্গে আছে, মহিলা ভোটের একটা বড় অংশ আমাদের সঙ্গে আছে, সুতরাং আমরাই বাজিমাট করবো, 42-42 বিজেপি ফিনিশ। এই স্লোগান তো তৃণমূলের ছিল, কিন্তু সেই জায়গায় পাল্টা প্রত্যাঘাতটা করে গেলেন যে হিন্দু ভোটের একটা বড় অংশ আমাদের দিকে কনসলিডেট করেছে, আরও বড় অংশ আমাদের সঙ্গে আসবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা শুধুমাত্র হিন্দু প্রধান দল। এই ভারতবর্ষ প্রতিটি মানুষের, যারা ভারতবর্ষকে ভালোবাসেন সেই সমস্ত মানুষের, সুতরাং সবাইকে নিয়ে চলবো। এই যে বার্তাটা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য, বিজেপির জন্য একটা বড় টার্ন অ্যারাউন্ড, সেটা কিন্তু তিনি বার্তাটা দিয়ে গেলেন। এবং এটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ভাঁজটা কিন্তু বাড়িয়ে দেবে, তার রাতের ঘুমটা কিন্তু উড়িয়ে দেবে। এবার আর একটা প্রশ্ন তিনি খুব সন্তর্পণে কিন্তু উত্তরটা দিয়ে গেলেন, যেটা বারবারই বলা হয় যে এতদিন এত কথা বলা হচ্ছে, পিসি ভাইপো এই সেই করে বিজেপি বলছে, আলটিমেটলি করছেটা কি? সব থেকে বড় চোর যে দুটো সেই দুটোকেই তো ছেড়ে রেখে দিয়েছে মানুষের একটা ক্ষোভ। এবং সেই জায়গা থেকে এরা যদি ভোটের আগে ধরা না পড়ে, তাহলে আমরা বিজেপিকে ভোটটা দেবো না, দরকার হলে নোটাই ভোট দেবো, দরকার হলে বাম কংগ্রেসকে ভোট দিয়ে দেবো। এই কথাটা যে অনেক মানুষ ভাবছিলেন, তাদেরকেও কিন্তু একটা বার্তা দিয়ে গেলেন, চোরেদের আমি ছাড়বো না, তোমরা ভুল ভেবো না, তোমরা এইটুকুনি আস্থা রাখো, চোর যদি চুরি করে থাকে, আমি নরেন্দ্র মোদী, আমি তাদের শেষ দিকে ছাড়বো। কিন্তু তার মানে এই নয় আমি আইনটা তুলে নেবো, আমি ইডি পাঠাবো, আমি সিবিআই পাঠাবো, আমি তাদেরকে ধরে আনবো। আমি বিচার ব্যবস্থা নই, বিচার ব্যবস্থা যেটা ঠিক করে দেবে
তদন্তকারী সংস্থা যেটা তদন্ত করবে সেই তদন্তের বেসিসেই কিন্তু সমস্ত চোরকে গ্রেপ্তার করিয়ে আমি জেল খাটাবই, এই যে বার্তাটা, এই যে ভরসার জায়গাটা, অর্থাৎ মানুষের মনে যে একটা কনফিউশনের জায়গা তৈরি হচ্ছিল যে নরেন্দ্র মোদী বোধহয় বাঙালিকে ভালোবাসেন না, বোধহয় বাংলাকে ভালোবাসেন না, সেই জন্য বাংলার সব থেকে বড় দুটো চোরকে ছেড়ে রেখেছেন, কিন্তু সেই বার্তাটাও তিনি ক্লিয়ার করে দিয়ে গেলেন। ব্যক্তি বিশেষ নয়, আমি ইস্যুভিত্তিক কথা বলবো এবং আইন ব্যবস্থা যে পথে চলবে, তদন্তকারী সংস্থা যেভাবে তদন্তটা করবে, আমি এর শেষ থেকে চাটবো। তিনি সরাসরি বলবেন না তো ও কেন অ্যারেস্ট হলো না? তিনি বলবেন এই যে এখানে চাকরি চুরি হচ্ছিল সেই তদন্ত তো সিবিআই তদন্ত হয়েছে, সেই সিবিআইয়ের প্রধান এখন আমি, আমার কাছেই তো, আমার পিএমের কাছেই তো রিপোর্ট করবে, সুতরাং ওই তদন্তটার অগ্রগতি কি, কোথায় আটকে আছে, শেষ হয়ে গেছে। এই যে বিষয়টা তিনি নাড়া দিতে থাকবেন ভবিষ্যতে, তাতে কিন্তু এইসব তদন্তে গতি আসবেই আসবে এবং আজ না হলে কাল এই চোরগুলোকে জেল খাটতে হবে, সেই বার্তাটাও কিন্তু দিয়ে গেলেন। এবং আরেকটা কথা এখানে বলবো, যেটা আমি বলছিলাম যে ব্যক্তিকে আক্রমণ নয়। ধরুন কৃষ্ণনগরে গেলেন, সেখানে তো মহুয়া মৈত্রকে তুলোধনা করতে পারতেন, যে মহুয়া মৈত্র যিনি দেশের আভ্যন্তরীণ সুরক্ষা সেটাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিলেন ঘুষ নিয়ে। এত বড় ইস্যু তিনি ছেড়ে দিলেন মহুয়া মৈত্রকে, কিন্তু আবারও ব্যক্তিকেন্দ্রিক কোনো আক্রমণ নয়, সেটা বাংলা ঠিকভাবে নেয় না। ইস্যু ভিত্তিক আক্রমণ করো। এই ইস্যুগুলো যে জলজ্যান্ত ইস্যু এবং সেই ইস্যুর পিছনে যে আছে, ইস্যুগুলোকে যখনই আমি অ্যাড্রেস করব তার পিছনে সব থেকে বড় কালপ্রিট যে আছে তাকে ছাড়া হবে না, সেই বার্তাটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এই চেঞ্জটা কিন্তু মারাত্মক চেঞ্জ হয়েছে। এবং আরেকটা জায়গাও আমি খুব ভালো করে বুঝলাম এবং সেটাই আমার মনে হয়েছে এই সমস্ত কিছুর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোন জায়গাটা, সেটা হচ্ছে কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। অনেকেই বলতে শুরু করেছেন যে এ তো সেটিং হয়ে গেল, কেউ বলছেন পা ধরতে গিয়েছিল, কিছু কাজ হবে না, অনেক কথা শুনছি। কিন্তু একটা কথা ভাবুন তো, প্রধানমন্ত্রী নিজে জানতেন না যে এই বৈঠকটি হলে তার উপরে এই সেটিংয়ের দায়টা আসবে, তাকে মানুষ ভুল বুঝতে পারে। কিন্তু একটা মানুষের প্রতি কতখানি আস্থা থাকলে এই বৈঠকটা তিনি করতে পারেন। একজনকে তিনি 1 ঘন্টাও হয়নি তুলোধনা করে এসছেন, নাম নেননি, ইস্যুভিত্তিক আক্রমণ করছেন কিন্তু তুলোধনা করে এসছেন, তারপরেই সেই ব্যক্তির সঙ্গে তার বৈঠক হচ্ছে। সেই ব্যক্তি বেরিয়ে এসে হাসি হাসি মুখে একটা পারসেপশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারপরও নরেন্দ্র মোদী জানেন যে মানুষ তাকে কতখানি বিশ্বাস করে, কতখানি ভালোবাসে, সেই জন্যই তিনি এই বৈঠকটাকে অ্যালাউ করেছে। তিনি তো আরামসে এই কাজটা করে দিতে পারতেন যে আমার শরীরটা ঠিক লাগছে না, আমি একটু বিশ্রাম নেবো, সরি এই বৈঠকটাকে ক্যান্সেল করতে হলো, করতেই পারতেন, তিনি করেননি। বুক চিতিয়ে মিটিংটা করলেন এবং বুক চিতিয়ে মানুষ তখন একটাই কাজ করতে পারে যখন ঘোমটার পিছনে সে কোনো খ্যামটা নাচে না, সে বুক ফুলিয়ে সেই কাজটাই করে। এবং রাজনীতিতে আরেকটা জিনিস দেখুন, কালকে যদি বৈঠকটা না করতেন তাহলে পাল্টা প্রচারটা কি করা হতো, ভয় পেয়ে গেছে, এই যে বাংলার টাকা মেরে দিচ্ছে, বাংলার টাকা আটকে রেখে দিয়েছে, সেইটা নিয়ে তো মুখ্যমন্ত্রী বৈঠক করতে যেত, সেই বৈঠকে কোনো উত্তর ছিল না, ওই জন্য ভয় পেয়ে গেছে। এই ভাষণটা, এই ভার্সনটা কিন্তু ছাড়িয়ে দেওয়া হতো। সেই জায়গা থেকে বলে এসো না, বৈঠক করো না, তুমি এই বৈঠক করে যাওয়ার পরও বাংলার মানুষ আমার উপর বিশ্বাস রাখবে, কোনো সেটিং করেনি, আমি কাউকে ছাড়বো না। এবং এই মিটিংটাকে তিনি ডাইলিউট করে দিতে পারতেন, তার দলীয় নেতাদের ডেকে রাত্রে যদি রাজভবনে বৈঠক করতেন, কিন্তু সেটাকেও আবার বলা হতো নরেন্দ্র মোদী রাজনীতি করছে। এখন তিনি নিজেকে যেখানে নিয়ে গেছেন, রাজনীতির অনেক ঊর্ধ্বে উঠে গেছেন, তিনি দেশকে 100 বছর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বিশ্বের ক্ষেত্রে ভারতবর্ষকে একটা অন্যতম পাওয়ার হাউস এস্টাবলিশ করার চেষ্টা করছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধীরা তার কাছে সোজা কথায় কোন সি ক্ষেত কি মূলি, এদেরকে যে পাত্তাও দেওয়ার দরকার নেই। মানুষকে নিয়ে বিরোধিতার রাজনীতির দিন শেষ, এখন মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার রাজনীতির সময়, এই বার্তাটাই, এই পজিটিভ অ্যাটিটিউডটাই কিন্তু দিয়ে গেলেন। এবং এই অ্যাসপেক্টেই কিন্তু পশ্চিমবঙ্গে এবার যে ইলেকশনের পারসেপশন সেটা বিজেপি বিল্ড আপ করবে এবং সেই পারসেপশনের কাছে ওই কাদা ছোঁড়াছুড়ির রাজনীতি দিয়ে আর তৃণমূলই বলুন, সিপিএমই বলুন, কংগ্রেসই বলুন, আর কোনো পাত্তা পাবে না। একটা লোক 400 আসনের স্বপ্ন এমনি এমনি দেখছেন না, এবং সেটা যে হতে পারে সেটা দেশবাসী বিশ্বাস করতে শুরু করেছে, দেশবাসীকে তিনি বিশ্বাস করাতে শুরু করেছেন। কতখানি আস্থা তার জনগণের প্রতি আছে যে জনগণ আমাকে ফেরাবে না, আমার যে মোটিভ, আমার যে সততা নিয়ে রাজনীতি করা, আমার যে দেশ গড়ার চেষ্টা, সেটা বাংলার মানুষ বুঝবে, সারা ভারতবর্ষের মানুষ বুঝবে। ফলে এই যে রাজনীতির পার্সপেক্টটা তিনি ছড়িয়ে দিয়ে গেলেন, সেই জায়গা থেকে তিনি যে সব আসন বলছেন, হয়তো সব আসন হবে না, কিন্তু এমন একটা আসন এবার বাংলায় হতে চলেছে, বাংলার মানুষ দিতে চলেছে, বাংলার মানুষের কনফিডেন্সটা এতখানি বিল্ড আপ হলো যে সেটা ধরতে ছুতে বা চিন্তা ভাবনার মধ্যেও আনতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়রা। আমার তো অন্তত এই 2 দিন নরেন্দ্র মোদীকে দেখে এই কথাই মনে হয়েছে। আপনারা কি বলবেন?
উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।